নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি লাস্ট পার্ট নিয়ে মেন্টাল হাইজিনের। তো প্রথমে বলবো শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রায় সমস্ত ভিডিও আপলোড হয়ে গেছে। কিছু ভিডিও আর সামান্য একটা কয়েকটা ভিডিও থেকে গেছে যেগুলো আপলোড করছি, যেগুলো কন্টিনিউ যদি আপনারা দেখেন, স্পিড বাড়িয়ে যদি দেখেন তাহলে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। তো মানসিক কিছু ব্যাধি, ব্যাধি বলে বলে মানসিক কিছু সমস্যা যদি আমি বলি তাহলে হচ্ছে ভালো হবে। তো মানসিক এই ব্যাধি বা সমস্যা যেটাকে আহ, যেটা কি অ্যাকচুয়ালি তার ক্লাসিফিকেশন, তারপরে আমরা যাব বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন রয়েছে সেগুলোতে যাব। তো প্রথমে বলবো সিগনিফিক্যান্ট ডিস্টারবেন্স। এটা হচ্ছে ইন এ ইন্ডিভিজুয়াল কগনিশন, তার মনে যখন হচ্ছে গিয়ে সিগনিফিক্যান্ট কিছু ডিস্টারবেন্স হবে বা ইমোশনালি সেই বিষয়কে রেগুলেট করতে পারছে না বা বিহেভিয়ারের দিক দিয়ে যদি আমরা দেখি, দেন ইট উইল বি কল্ড এ মেন্টাল ডিসঅর্ডার and also refer to as mental health cognition, health conditionটাকে হচ্ছে affect করছে। In 2020 the number of people around the world were living with anxiety and depressive disorder rose significantly due to the COVID-19 impairment of mental functioning, sometimes it's called, and এর কতগুলো মানে ক্লাসিফিকেশন রয়েছে। তো ক্লাসিফিকেশনটা আমি একটা পিপিটিতে দেখাবো। তো তার আগে আমরা আলোচনা করে নিই ক্লাসিফিকেশনটা বোঝার আগে কতগুলো মেথড রয়েছে বা সাইকোথেরাপি রয়েছে, কগনিটিভ থেরাপি রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা জানি যে হচ্ছে বিভিন্ন ধরনের থেরাপি নিয়ে আলোচনা হয়েছে, বলা হয়েছে সিলেবাসে, এগুলো নিয়ে আলোচনা যদি করা যায় ভালো হবে। তো কগনিটিভ থেরাপি যেমন হচ্ছে মেথড অফ সাইকোথেরাপি যদি বলি বা মেন্টাল থেরাপি যদি বলি ভালো হবে। কারণ আমরা জানি যে দেহের যেমন ব্যাধি হতে পারে তেমন হচ্ছে তাকে নিরাময় করার জন্য, যেমন শারীরিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আমরা যেমন যাই তেমনি এবং খুব দ্রুত নির্ণয় হয়ে যায়, ওষুধ দিয়ে দেন ডাক্তার। কিন্তু মানসিক রোগের ব্যাধিকে নিরাময় করার জন্য সেই বিশেষজ্ঞ চিকিৎসকের তেমন হচ্ছে তেমনি মনোচিকিৎসকের প্রয়োজন হয়। তো সেই দিক দিয়ে যদি বলি যে সকল পদ্ধতির লক্ষ্য এখানে একই হয়ে থাকে, কিন্তু গভীর অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় যখন মানসিক কিছু ব্যাধি, মানসিক সমস্যা যখন লক্ষ্য করা যায়। ব্যক্তিত্বের সম্বন্ধে সচেতন করে তোলা এবং তার গভীর মানসিক অন্তর্দ্বন্দ্বের সমাধানে সহায়তা করা, অর্থাৎ তার নিজ জীবন বা জগৎ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করে তার জীবনকে অর্থপূর্ণ করে তোলা, সত্তায় ফিরিয়ে আনা। মনোচিকিৎসার যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে কতগুলো হচ্ছে, 1 নম্বর পারসুয়েশন। পারসুয়েশনটা কি, অর্থাৎ বোঝানো, অর্থাৎ বিপদগামী শিশুকে যখন আমরা বোঝাই, বোঝানো হলে বুঝিয়ে সুঝিয়ে সহানুভূতি দেখিয়ে ভালোবাসা দিয়ে সুপথে ফিরিয়ে আনার ব্যাপারটাই হচ্ছে পারসুয়েশন। অর্থাৎ মনোচিকিৎসার এটা একটা অন্যতম পদ্ধতি বলা যেতে পারে। অর্থাৎ সেটা হতে পারে কোনো শিক্ষক দ্বারা, কোনো অভিভাবক দ্বারা হতে পারে, কোনো বন্ধু দ্বারা হতে পারে। তো সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতা হলো বৈদিক স্তরে ব্যক্তি তার আচরণের অপসঙ্গতি বুঝতে পারলেও আবেগের স্তরে সেটি কিন্তু কার্যকরী করা কঠিন কাজ। তো যখন আবেগে চলে যায়, অভিবাদন বা সাজেশন যেটা বলছি আমরা, মানে অভিবাদন মনোরোগীদের ক্ষেত্রে অন্যতম একটা প্রজ্ঞামূলক চিকিৎসা পদ্ধতি, যেটা বলা যেতে পারে যে সব সময় সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে থাকে। এখানে চিকিৎসক বা ও রোগীর মধ্যে একটা সুসম্পর্ক প্রথমে গড়ে ওঠে। রোগী এখানে মনে করে যে চিকিৎসক তার রোগ মুক্তি ঘটাবেন এবং চিকিৎসকের কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু রোগীকে আপন করে তোলা যায় এবং চিকিৎসকের প্রতি রোগীর যে নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, এবং তাই এই পদ্ধতি রোগী কে রিল্যাক্স করতে কিন্তু বলা হয়। অর্থাৎ কিছু সাজেশন দেওয়া হচ্ছে, সমস্যার ভারাক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যকর চিন্তায় অনুপ্রাণিত যাতে হতে পারে বা হচ্ছে ভাবতে পারে, হীনমন্যতা যাতে না ভোগে তার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা এবং রোগীর মধ্যে যাতে দুশ্চিন্তা নিরাময় হয় তার ব্যবস্থা করে দেওয়া। তার সঙ্গে সঙ্গে কতগুলো প্লে থেরাপি রয়েছে, এমন শিশুরা ভাষার মাধ্যমে তাদের বক্তব্য কিন্তু প্রকাশ করতে পারে না অনেক সময়। তো মনের যে ভেতরে যে অন্ততন্ত্র অনেক সময় খেলার মধ্য দিয়ে প্রকাশ করে। ফ্রয়েড সেটাই বলেছেন যে অসুবিধার কিছু ফ্রয়েড কন্যা অ্যানা ফ্রয়েড খেলার মধ্য দিয়ে শিশুদের মনোবিজ্ঞানের বা মনোচিকিৎসার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি
মেলানি ক্লেদ, সুজান আইজ্যাক প্রমুখগণ এগুলো কিন্তু এই সমস্ত পদ্ধতির হচ্ছে সাফল্য আমরা দেখতে পাই। তাছাড়াও কিছু কিছু অনেক সময় কি হয় যে এই পদ্ধতি শিশুকে খেলার জিনিস দেওয়া হয় এবং সেখানে কি হয়, সে তার প্রচণ্ড পছন্দ মতো কিন্তু দ্রব্য নিয়ে খেলা শুরু করতে থাকে এবং খেলা চলাকালীন অভিজ্ঞ মনোচিকিৎসক শিশুকে লক্ষ্য করবেন শিশু স্বতঃস্ফূর্তভাবে খেলছে না হচ্ছে ইতস্তত বোধ করছে, খেলার লক্ষ্য এবং খেলাটি সৃজনাত্মক না ধ্বংসাত্মক প্রভৃতি মনোচিকিৎসা পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে লক্ষ্য করবেন। এবং অনেক সময় কিন্তু মনোচিকিৎসক খেলায় অংশগ্রহণ করতে পারেন এবং খেলার মধ্য দিয়ে শিশুর অবদমিত ক্রোধ, তার ঘৃণা, আক্রমণাত্মক যে মানসিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে বের করে নিয়ে আসতে পারেন এবং কারণ খেলার মধ্য দিয়ে সেগুলো বিচরণ করে। তাই পাশাপাশি মনোচিকিৎসক এই জায়গাটাকে ফোকাস করবেন। তার জন্য শিশুর যে বিকাশ অনুযায়ী 4 ধরনের খেলার কথা বলা হয়েছে। একটা অঙ্গ সঞ্চালনমূলক খেলা, কল্পনার খেলা, অনুকরণমূলক খেলা, স্বপ্নচারিতার খেলা। যেটা প্রথম পর্যায়ে যেটা বললাম, প্রথমে মনোচিকিৎসক শিশু পরিবারের সাথে হচ্ছে পরিচিত হয়ে, তাহলে প্রথমটা বললাম কি অঙ্গ সঞ্চালনমূলক, হাত পা। তারপরে এই যে কল্পনা, মাথায় মেমোরিতে কল্পনা, অনুকরণ মেমোরি করছি, মেমোরাইজ করছি, অনুকরণ করছি। দেন তারপরে হচ্ছে স্মৃতিচারণের সাথে সাথে বললাম কল্পনা প্রবণ, অনুকরণ, স্বপ্নচারিতা। তো প্রথম পর্যায়ে যে মনোচিকিৎসক শিশু পরিবারের হচ্ছে সাথে পরিচিত হয়ে শিশু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করবেন, তার বংশগতি, পরিবেশ, দৈহিক মানসিক গঠন ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। দ্বিতীয়ত এই পর্যায়ে বিভিন্ন রকম খেলার উপকরণ থাকবে, তার মধ্য দিয়ে শিশু কি ধরনের খেলাধুলা পছন্দ করতে চায়, তার খেলাধুলার বয়স অনুযায়ী কিনা খেলা প্রতিটি পর্যায়ে শিশু রয়েছে অতিক্রম করছে কিনা সেই বিষয়ে তিনি মানে মাথায় রাখবেন, দিয়ে এগিয়ে যাবেন। তৃতীয়ত এই পর্যায়ে শিশুকে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দেওয়া হবে, যেমন এবং দেখা যাবে কি ধরনের সামগ্রী সে পছন্দ করছে, তো তার পছন্দ মতো হচ্ছে খেলার সামগ্রী বয়স অনুযায়ী কিনা, তো সেটাও দেখতে হবে। চতুর্থ পর্যায়ে শেষ পর্যায়ে শিশুকে তার পছন্দ অনুযায়ী খেলার জন্য উৎসাহিত করা, তাতেই অবদমিত আবেগ মুক্ত হবে এবং পাশাপাশি শিশুর আচরণ পর্যবেক্ষণ করে তার মানসিক যে দ্বন্দ্বের কারণটি ধীরে ধীরে কিন্তু শিশুর কাছে উপস্থাপিত করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। অকুপেশনাল থেরাপি বৃত্তিমূলক মনোচিকিৎসা কি, যে পদ্ধতিতে রোগীকে তার কাজের মধ্য দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়, অর্থাৎ বৃত্তির মধ্য দিয়ে। বৃত্তিমূলক চিকিৎসা যেটাকে বললাম, মানে রোগীর কাজে নিযুক্ত থাকার ফলে অনেক সময় ব্যক্তির মানসিক যে রোগটা অস্বাভাবিক হয়ে পড়ে, মানে অবস্থায় থাকে। সৃজনশীল কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মবিশ্বাস সে ফিরে আসে, সে উৎসাহ পায়। উৎসাহ পেলে সে যে কাজে গভীর চিন্তা বা উচ্চবিত্তের প্রয়োজন হয় না, অথচ কাজের মধ্য দিয়ে ব্যক্তির নিজস্বতা দেখানোর একটা সুযোগ পায়, যে না এই কাজটা আমি পেয়েছি বা এটা করলে আমি আমার নিজস্বতা প্রকাশ পাচ্ছে বা আমার যে ফ্রাস্ট্রেশন, আমার যে চিন্তা দূর হচ্ছে। দেন হি অর সি উইল বি টু। দেন হচ্ছে গিয়ে নার্কোথেরাপি, মাদক দ্রব্যের সাহায্যে চিকিৎসা। যেমন ধরে নেন যে রোগীর অবচেতন মন থেকে কামনা বাসনাগুলো বের করতে বা মুক্ত করার জন্য অনেক সময় কি হয়, নিমবুটাল, বুটলে বা পেন্টোথাল প্রভৃতি হচ্ছে মাদক দ্রব্য এর জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতির সুবিধা হলো খুব তাড়াতাড়ি এগুলো কাজ করে, অসুবিধা হলে এগুলো মানে অধিকবার ব্যবহার করা যায় না, কারণ এগুলো শরীরের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। তার জন্য নার্কোথেরাপিতে মাদক দ্রব্যের মানে কোনো অনেক সময় কেউ যারা মদ্যপান করেন, তো তাদের হচ্ছে দেখবেন তার যে ফ্রাস্ট্রেশন, বাড়ির ফ্রাস্ট্রেশন সে কীভাবে বের করে নিয়ে আসে বা নিজের ফ্রাস্ট্রেশন কীভাবে বের করে নিয়ে বলতে থাকে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো সাইকো ড্রামা অনেক সময় হয়ে থাকে যে মনস্তত্ত্বমূলক নাটক, অভিনয়। এটি একটা দলগত মনোচিকিৎসার পদ্ধতি, যে জেল মরিনো এর উদ্ভাবক। এই পদ্ধতিতে রোগী নিজে হচ্ছে নাটক লেখেন, নায়ক চরিত্রের মধ্য দিয়ে তার সুখ দুঃখ, অপূর্ণ কামনা বাসনা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করে ফেলেন। এর ফলে তার যে রুদ্ধ আবেগ মুক্ত হওয়ার সুযোগ পায়। নাটকে রোগী একাংশ অভিনয় করে ও অন্যান্য অংশ দর্শকের ভূমিকা গ্রহণ করে মনোচিকিৎসা, তাদের সঙ্গে একাংশ মানে অংশগ্রহণ করেন এবং নাটক পরিচালনার হচ্ছে দায়িত্ব নিয়ে থাকেন। নাটকের বিষয়বস্তু রোগীর কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে রচিত হয়। তো এই যে নাটক, এটা বললাম। তারপরে বললাম যে সাইকো অ্যানালিটিক মেথড, যেমন এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। মনোসমীক্ষা চিকিৎসায় এটা মূলত 3 ধরনের হয়ে থাকে, যে একটা ফ্রি অ্যাসোসিয়েশন, ট্রান্সফারেন্স, ড্রিম অ্যানালাইসিস। এইটা সেগমেন্ট ফ্রয়েড তিনি সেখানে যে বলছেন
মনোচিকিৎসা চলাকালীন লক্ষ্য করেন যে হিপনোটাইজ না করেও রোগীকে তার মনের সব কিছু মানে বলার মতো পরিস্থিতি সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু হিপনোটাইজের মতো কাজ হয়। ও ফ্রয়েড এই পদ্ধতির নাম দিয়েছেন অবাধ অনুষঙ্গ পদ্ধতি। তো এই পদ্ধতিতে অভিনব কার্যকরী হওয়ার জন্য একটা জনপ্রিয়তা লাভ করেছে। যেমন ফ্রি অ্যাসোসিয়েশন কি, মুক্ত অনুষঙ্গ কি, মনসমীক্ষণ পদ্ধতির যদি আমরা দেখি অন্যতম পদ্ধতি হলো মুক্ত অনুষঙ্গ পদ্ধতি। এখানে রোগীকে একটা অন্ধকার ঘরে আরাম কেদারায় মানে অর্ধশায়িত অবস্থায় শুয়ে থাকতে বলা হয়। এরপর রোগীকে তার মনে যা আসে তা বলতে বলা হয়, অর্থাৎ এখানে রোগী লজ্জা সংকোচ সবকিছু দূরে সরিয়ে একে অশ্লীল অসামাজিক অবাঞ্ছিত কাজ যা কিছু সব বলতে বলা হয়। এর জন্য রোগীর মনের ভেতর থেকে বাধা আসে, কিন্তু পরক্ষণে সেই সমস্ত কিছু চিকিৎসককে বলতে শুরু করে। এরপর বাধাহীনভাবে রোগী তার সচেতন মনের অন্তর্দ্বন্দ্বটি বাধাহীনভাবে সে বলে ফেলে। তো এই যে চিকিৎসা, এটা খুব ইম্পর্টেন্ট। তো তারপর সেই অনুযায়ী তিনি হচ্ছে আবেগমুক্ত যে করার জন্য সে আবেগমুক্ত হয়, বললে ফেলেই হচ্ছে ফ্রি হচ্ছে, ফ্রিলি এক্সপ্রেস করতে পারছে, এটা বোঝা গেল। ট্রান্সফারেন্স কি, আসক্তি সঞ্চালন অবাধ ভাবানুঙ্গ পদ্ধতির ক্ষেত্রে চিকিৎসক ও রোগীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এক গুরুত্বপূর্ণ দিক। এই ঘনিষ্ঠ সম্পর্কই হলো আসক্তি সঞ্চালন রূপ নেয়। এই আসক্তি সঞ্চালনের কখনো হচ্ছে মিত্র ভাবাপন্ন, আবার কখনো হচ্ছে বিরোধী ভাবাপন্ন হয়ে থাকে। মিত্র ভাবাপন্ন অবস্থায় রোগীর চিকিৎসককে অসাধারণ গুণসম্পন্ন ব্যক্তি বলে মনে করে। বিরোধী ভাবাপন্ন অবস্থায় চিকিৎসক ঘৃণা, বিদ্বেষ এগুলো প্রকাশ করে। আপাতত দৃষ্টিতে আসক্তি সঞ্চালন অবাস্তব বলে মনে হলেও মনোচিকিৎসা একটি অন্যতম পদ্ধতি। আসক্তি সঞ্চালনকে বিশ্লেষণ করলে যদি আমরা দেখি, রোগীর শৈশবের অবদমিত কামনা বাসনাগুলো জানা যায় এবং বর্তমানের সঙ্গে সম্পর্ক ও হচ্ছে রোগের কারণ সম্পর্কে অবহিত হওয়া যায়। মনোচিকিৎসা এগুলো ভালো করে বোঝা যায়, যে মনকে জানতে পারে এবং আত্মবিশ্বাস ফিরে পায়। ড্রিম অ্যানালাইসিস কখনো হয় মনোসমীক্ষণ পদ্ধতিতে স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতির চিকিৎসক হলো এমন যেখানে ব্যক্তির মধ্যেকার তথ্যগুলো জানা যায়। মুক্ত অনুষঙ্গ চলাকালীন রোগী তার স্বপ্নের বিশ্লেষণ করে থাকে এবং মুক্ত অনুষঙ্গ চলাকালীন রোগী তার স্বপ্নের বিশ্লেষণ দেয়। এর মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসক রোগীর সম্পর্কে অনেক তথ্য নেয় এবং সেই অবদমিত কামনা বাসনা ইচ্ছা সম্পর্কিত অনেক তথ্য জানতে পারে। ফ্রয়েডের মতে স্বপ্নের প্রতিটি আপাতত বিষয়বস্তু গূঢ়ভাবে আলোচনা করতে হবে, বিষয়বস্তু অ্যানালিসিস করতে হবে। তো সেই আলোচনার পর অবদমিত কামনা বাসনার যে থেকে মুক্ত হতে পারে সে, এবং সেখানে কি হয় তার সেটা সম্পর্কে জানাও যায়। সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে তার যে ব্যক্তিত্ব সেই অনুযায়ী কিন্তু সঠিকভাবে গঠিত হতে শুরু করে তার ট্রিটমেন্ট দেওয়ার পর। তো এটা বোঝা গেল। দেন এর কতগুলো তো আমি বলবো ক্লাসিফিকেশন, জাস্ট আমি এখানে পিপিটিতে শো করতে পারছি না কারণ আমি এই মুহূর্তে নেট নেই, তাই আমি পিপিটিটা নিজে থেকেই বলছি। আমি জাস্ট ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি যে কতগুলো ক্লাসিফিকেশন রয়েছে। ফার্স্ট অফ অল তো আমরা যেটা জানি, যদি আমরা WHO হচ্ছে ক্লাসিফিকেশন জানি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যদি দেখি তাহলে দেখবো যে হচ্ছে গিয়ে ICD-10 ফার্স্ট, ICD-10, DSM-4 আর টিআর আর DSM-5, মূলত তিনটা আমরা দেখতে পাচ্ছি, ICD-10, DSM-4 টিআর আর DSM-5। ICD-10 এর মধ্যে F0 থেকে F9, আবার 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39 বিভিন্ন ধরনের রোগ রয়েছে। সে প্রায় হচ্ছে 98 পর্যন্ত, F90 থেকে 98 পর্যন্ত, 99 পর্যন্ত রয়েছে বিভিন্ন ধরনের রোগ, সেগুলোকে পর্যবেক্ষণ করা। DSM-4 এর মধ্যে রয়েছে অ্যাক্সেস 1 থেকে 5 পর্যন্ত, অ্যাক্সেস 1, অ্যাক্সেস 2, অ্যাক্সেস 3, অ্যাক্সেস 4, অ্যাক্সেস 5। DSM-5 এর মধ্যে তিনটা সেকশন রয়েছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। তো এই যে জিনিসগুলো, তাহলে তিনটা বললাম, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, যেমন হচ্ছে বললাম ICD-10 ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 1992-তে এগুলো নিয়ে বলা হয়, যেমন F0-তে ডিমেনসিয়া, তারপরে হচ্ছে F1-এ ভাস্কুলার ডিমেনসিয়া, এরকম ধরনের রয়েছে। অর্গানিক
অর্গানিক সিনড্রোম যেগুলো বলা হচ্ছে, এবং অনেক কিছু রয়েছে, যেমন F10 থেকে 19 মধ্যে মেন্টাল এবং বিহেভিয়ার ডিসঅর্ডার রয়েছে। F10 থেকে F19 মেন্টাল ডিসঅর্ডার বা বিহেভিয়ারাল ডিসঅর্ডার রয়েছে। তারপরে হচ্ছে F20 থেকে F29 সিজোফেনিয়া, সিজোটোটিফাল আর ডিলিউশন জাতীয় হচ্ছে ডিসঅর্ডার, এগুলো রয়েছে। তারপরে রয়েছে যে কত পর্যন্ত বললাম, F39 যদি দেখি আমি 30 থেকে 39 মুড অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, মুড রিলেটেড, যেরকম হচ্ছে ম্যানিয়া উইদাউট সাইকোটিক সিমটমস, তারপরে হচ্ছে ম্যানিক এপিসোড আনস্পেসিফিক, জাস্ট মেন জিনিসগুলো মুড রিলেটেড F30 থেকে F39। তারপরে হচ্ছে বলা হচ্ছে 39 পর F40 থেকে F48 নিউরোটিক স্ট্রেস র্যাপিড সোমাটোফর্ম ডিসঅর্ডার রয়েছে। দেন F50 থেকে 59 বিহেভিয়ারাল সিনড্রোম অ্যাসোসিয়েট উইথ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে। 69 পর্যন্ত রয়েছে 60 থেকে পার্সোনালিটি রিলেটেড বিহেভিয়ার রিলেটেড ডিসঅর্ডার, অ্যাডাল্ট বিহেভিয়ার রিলেটেড ডিসঅর্ডার রয়েছে ক্লাসিফিকেশনের। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের মেন্টাল রিটার্ডেশন জাতীয়, যেমন 70 থেকে 79। আর তারপরে 80 থেকে পুরো 80 থেকে একদম 90 পর্যন্ত মনে হয়, 1 মিনিট, 80 থেকে 89 পর্যন্ত ডিসঅর্ডার অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এগুলো রয়েছে, ADHD জাতীয় এগুলো এর মধ্যে আসে। ICD-11 যদি দেখি, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন 2019 যদি দেখি, যেটা ক্লাসিফিকেশন করেছে ICD-10, ICD-11 এর মধ্যে পার্থক্য কি, মেন্টাল রিটার্ডেশনের পর ICD-10টা জোর দেয়, আর এখানে ICD-11 হচ্ছে ডিসঅর্ডার অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের উপর। দুটোর মধ্যে ফারাক হচ্ছে এটাই। দেন হাইপারস্থেনিক ডিসঅর্ডার 10 দেখতে পাই আমরা, 11 দেখতে পাই ADHD, ঠিক আছে। তো এই কন্ডাক্ট ডিসঅর্ডার আর মানে ডিসরাপটিভ বিহেভিয়ার অ্যান্ড ডিসঅর্ডার রিলেটেড যেগুলো, ডিসরাপটিভ বিহেভিয়ার রিলেটেড আমরা 11 অনেকটা আপডেট হয়েছে। তো DSM-5 ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল মেন্টাল ডিসঅর্ডার, DSM-5 এর মধ্যে আমাদের অ্যাক্সেস 1 ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক ডায়াগনোসিস, personality related, access 2, access 3 general medical related, access 4 psychosocial related, access 5 global assessment related, এগুলো বলা হচ্ছে। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে DSM-5 এর যে সেকশন 1 রয়েছে ডায়াগনস্টিক ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কোডস কত রয়েছে, মেজার্স কত রয়েছে, মেজার্স কীভাবে করবো, এবং বিশেষ করে যদি আমরা ইন্ডিয়ান ক্লাসিফিকেশন দেখি তাহলে একটা দেখবো ফাংশনাল, অ্যাফেক্টিভ, অর্গানিক। সাইকোসিসের মধ্যে যদি দেখি ইন্ডিয়ান ক্লাসিফিকেশন, সাইকোসিস 3টা, ইন্ডিয়ান ক্লাসিফিকেশন 3টা বলে, সাইকোসিস, নিউরোসিস, দেন হচ্ছে স্পেশাল ডিসঅর্ডার। সাইকোসিসের মধ্যে দেখতে পাবো যে 3টা, ফাংশনাল, অ্যাফেক্টিভ অ্যান্ড অর্গানিক। ফাংশনাল কোনটা, যেটা সিজোফ্রেনিয়া টাইপ, আর অ্যাফেক্টিভের মধ্যে যেটা ম্যানিয়া, ডিপ্রেশন টাইপ, এটা হচ্ছে অ্যাফেক্টিভের মধ্যে। আমরা তাহলে সাইকোসিসের মধ্যে জানছি, সাইকোসিসের মধ্যে ফাংশনাল, অ্যাফেক্টিভ আর অর্গানিক, ফাংশনাল, অ্যাফেক্টিভ, অর্গানিক। তাহলে ফাংশনালের মধ্যে সিজোফ্রেনিয়া থাকছে রিলেটেড যেগুলো হচ্ছে, তারপরে অ্যাফেক্টিভের মধ্যে আমরা জানছি ম্যানিয়া, ডিপ্রেশন জাতীয়, আর অর্গানিকের মধ্যে জানছি বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্রিড বা হচ্ছে ক্রনিক রিলেটেড ডিসঅর্ডার। তাহলে ফাংশনাল, অ্যাফেক্টিভ, অর্গানিক, আর হচ্ছে সাইকোসিসের মধ্যে এটা জানলাম। দেন সাইকোসিসের পর আমরা চলে যাচ্ছি নিউরোসিস, যেরকম হচ্ছে অ্যাংজাইটি নিউরোসিস, ফোবি আরে বলতে পারি ডিপ্রেসিভ নিউরোসিস। তারপরে আমরা দেখব যে হচ্ছে হিস্ট্রিক্যাল নিউরোসিস, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা নিউরোসিসের মধ্যে আছে। ফবিক নিউরোসিস এর মধ্যে আসছে। তারপরে স্পেশাল ডিসঅর্ডার, যেমন হচ্ছে চাইল্ডহুড ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, ইমোশনাল ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা হচ্ছে কি সাইকোপ্যাথ। দেন সাবস্ট্যান্স অ্যাবিউজ, অ্যালকোহল জাতীয় ড্রাগ রিলেটেড, এগুলো হচ্ছে স্পেশাল ডিসঅর্ডার। এবং ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, অ্যাস্থমা, সাইকোসিস, মেন্টাল ডিসঅর্ডার মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, এগুলো আসছে। তো এগুলো আমরা ইন্ডিয়ান ক্লাসিফিকেশনের মধ্যে জানলাম।
এগুলো জাস্ট মনে রাখার বিষয় যে ইন্ডিয়ান ক্লাসিফিকেশনের মধ্যে সাইকোসিস, নিউরোসিস এবং স্পেশাল ডিসঅর্ডার রয়েছে। সাইকোসিসের মধ্যে হচ্ছে ফাংশনাল, অ্যাফেক্টিভ, অর্গানিক রয়েছে এবং নিউরোসিসের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, যেমন হচ্ছে কি অ্যাংজাইটি, ফোবিক আর হিস্ট্রিক্যাল, ডিপ্রেসিভ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। স্পেশালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক পার্সোনালিটি ডিসঅর্ডার, দেন হচ্ছে চাইল্ডহুড ডিসঅর্ডার, মেন্টাল রিটার্ডেশন, সাইকো ফিজিক্যাল ডিসঅর্ডার, এইগুলোরও কিন্তু রয়েছে। বোঝা গেল? তো আজকে এত পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবার ভালো লাগলো। বিভিন্ন ডিসঅর্ডার রিলেটেড এই বিষয়গুলো আমি বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস টু অল অফ ইউ।